হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য। কারণ এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে, এ ধরনের প্রশ্নই আসার চান্স রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো, ভারতের নিম্নলিখিত কোন অংশে গ্রীষ্মকালে প্রথমবার বর্ষা আসে? এখানে চারটি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পশ্চিম ঘাট। তো তোমরা মনে রাখবে, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরব সাগর থেকে এসে সর্বপ্রথম কেরালার উপকূল অঞ্চলে পশ্চিমঘাট পর্বতে আঘাত করে, ফলে এখানে প্রথমবার বৃষ্টি হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে, হিমালয়ের কথা যদি বলা হয়, হিমালয়ে মৌসুমি বায়ু এখানে দেরিতে পৌঁছায়। ওকে, এবং তোমরা পূর্বঘাটের কথা যদি বলা হয়, এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখানে বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পশ্চিমঘাট পর্বতের পরে এখানে বর্ষা আসে। ওকে, এবং শীতকালে উত্তর পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা উপকূল বরাবর এখানে বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতের ক্যাথেড্রাল সিটি নামে পরিচিত? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভুবনেশ্বর। যারা যারা অপশান সি করেছো সঠিক উত্তর। তো উড়িষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর। তার এই অসংখ্য প্রাচীন মন্দিরের জন্য একে বলা হয় ক্যাথেড্রাল সিটি। ওকে, এবং মন্দিরের শহরও বলা হয়। তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে মন্দিরের শহর কাকে বলা হয়, সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে ভুবনেশ্বরকে বলা হয়। ওকে, এর পাশাপাশি দেখে নাও কলকাতাকে কি বলা হয়? কলকাতাকে বলা হয় সিটি অফ জয় বলা হয়। ওকে, সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। এবং মাদুরাইয়ের কথা যদি বলা হয়, মাদুরাই এখানে মীনাক্ষী মন্দির অবস্থিত এবং উৎসবের শহর বলা হয় একে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, বিখ্যাত রক গার্ডেন ভারতের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে চণ্ডীগড়কে বলা হয় রক গার্ডেন। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো চণ্ডীগড়ের রক গার্ডেন বলা হয় কারণ এখানে নেক্সট চান শাইনি যে বজ্র এবং পুনর্ব্যবহারযোগ্য যে জিনিস ব্যবহারের জন্য তৈরি করা হয়, সে কারণে একে বলা হয় রক গার্ডেন। ওকে, এবং জয়পুরকে কি বলা হয়? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বলা হয়। ওকে, এর পাশাপাশি লখনৌর কথা যদি বলা হয়, একে কি বলা হয়? নবাবের শহর বলা হয়। নবাবের শহর বলা হয়। এবং মাদুরাই তো নিশ্চয়ই জানো, মীনাক্ষী মন্দির অবস্থিত মাদুরাইতেই। ওকে, নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আজমেরে পুষ্কর মেলা আয়োজন করা হয়। তো তোমরা নিশ্চয়ই জানো, পুষ্কর মেলা রাজস্থানের আজমের থেকে 11 কিলোমিটার দূরে পুষ্কর নামক একটি স্থানে এই পুষ্কর মেলা আয়োজন করা হয়। এবং এই পুষ্কর মেলা হচ্ছে উটের মেলা, এখানে উট কেনাবেচা হয়। তো তোমরা মনে রাখবে, এখানে কি হয়? উট কেনাবেচা হয় এই মেলাতে। ওকে, এবং জয়পুরের কথা যদি বলা হয়, এখানে দেখো জয়পুর রয়েছে, এটি কার? রাজস্থানের রাজধানী। ওকে, রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। এবং উদয়পুরের কথা যদি বলা হয়, একে কি বলা হয়? হ্রদের শহর বলা হয়। ওকে, হ্রদের শহর বলা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ভারতের 2টি স্থান ঋষিকুল্য এবং গাহির মাথা কিসের জন্য সুপরিচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সমুদ্রের কচ্ছপের ডিম পাড়ার জন্য বিখ্যাত হলো এই 2টি স্থান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, গাহির মাথা সামুদ্রিক একটি অভয়ারণ্য, এবং তোমরা এখানে দেখে নাও গাহির মাথা বলা হয়েছে। এবং ঋষিকুল্য নদীর মোহনার কথা যদি বলা হয়, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং এই 2টি কচ্ছপের ডিম পাড়ার জন্য ফেমাস রয়েছে।
ওকে, এর পাশাপাশি তোমরা দেখে নাও ইউরেনিয়াম সঞ্চয়ের কথা যদি বলা হয়, এটি ঝাড়খণ্ড রাজ্য, ওকে, ঝাড়খণ্ড রাজ্য এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য এই দুইটি রাজ্যেই রয়েছে ইউরেনিয়াম সঞ্চয়ের কেন্দ্র। ওকে, এবং প্রাগৈতিহাসিক কর্মের কথা যদি বলা হয়, এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রধান অক্ষাংশ রেখাগুলির মধ্যে কোনটি ভারতের উপর দিয়ে গেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্কটক্রান্তি রেখা। ওকে, তো কর্কটক্রান্তি রেখার কথা যদি বলা হয়, ভারতের প্রায় মাঝখান দিয়ে গেছে, অর্থাৎ 8টি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি যদি বলা হয় মকরক্রান্তি রেখা, এই রেখাটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এবং নিরক্ষরেখার কথা যদি বলা হয়, এটি ভারতের দক্ষিণ দিকে অবস্থিত এই রেখাটি। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে গেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঝাড়খণ্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে কর্কটক্রান্তি রেখা ভারতের মধ্যে 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, তার মধ্যে অন্যতম হলো ঝাড়খণ্ড। ওকে, তো যে রাজ্যগুলির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে তোমরা অবশ্যই নোট করে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত তোমরা গুজরাট রাজ্য, ওকে, রাজস্থান রাজ্য, মধ্যপ্রদেশ রাজ্য, ছত্তিশগড় রাজ্য, ওকে, এবং ঝাড়খণ্ড তো বললামই, তাছাড়া রয়েছে পশ্চিমবঙ্গ, ওকে, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে। ওকে, এর পাশাপাশি জম্মু অ্যান্ড কাশ্মীরের কথা যদি বলা হয় বা হিমাচল প্রদেশ, এই উভয় রাজ্যের অনেক উপরে অবস্থিত। ওকে, তো তোমরা মনে রাখবে এগুলি হচ্ছে ভারতের ম্যাপে উপরে অবস্থিত। এবং বিহারের কথা যদি বলা হয়, বিহারের উপর দিয়ে কোনো রেখা অতিক্রম করে না, এবং ঝাড়খণ্ডে তো বললামই ঝাড়খণ্ডের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, গির জাতীয় উদ্যান, এটি এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত এই জাতীয় উদ্যানটি। ওকে, এর পাশাপাশি দেখে নাও কানহা জাতীয় উদ্যানের কথা যদি বলা হয়, এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, এবং এটি কী জন্য বিখ্যাত? টাইগারের জন্য বিখ্যাত। ওকে, এবং জিম করবেট ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয়, এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, এবং এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান এবং বাঘের জন্য বিখ্যাত হলো জিম করবেট। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, সহ্যাদ্রি পর্বতমালার অপর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে পশ্চিমঘাট পর্বতমালা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে পশ্চিমঘাট পর্বতমালা স্থানীয়ভাবে সহ্যাদ্রি পর্বতমালা নামে পরিচিত, এবং এটি ভারতের একটি পশ্চিম উপকূল বরাবর বিস্তীর্ণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, নর্মদা নদী। তো তোমরা মনে রাখবে এই নর্মদা নদী মধ্যপ্রদেশ রাজ্যের অমরকণ্টক মালভূমির পশ্চিম প্রান্ত থেকে উৎপন্ন লাভ করেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা ফ্যাক্ট দেখে নাও। মহানদীর কথা যদি বলা হয়, এই মহানদী ছত্তিশগড়ের অমরকণ্টকের কাছে সিহাওয়ালা থেকে উৎপন্ন লাভ করেছে। গোদাবরীর কথা যদি বলা হয়, এটি নাসিকের কাছে তাম্বেকেশ্বর থেকে উৎপন্ন লাভ করেছে। কৃষ্ণা নদীর কথা যদি বলা হয়, মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর থেকে উৎপন্ন লাভ করেছে। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, দ্য পোস্ট অফিস নাটকটি কে লিখেছেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর দ্য পোস্ট অফিস নাটকটি লিখেছেন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর বাংলার নামও যদি বলা হয় দ্য পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর, অন্যতম বিখ্যাত একটি
সাংকেতিক নাটক এটি 1912 সালে এটি প্রকাশিত হয়। ওকে, এর পাশাপাশি দেখে নাও পণ্ডিত জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে তার রচনা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, এ গ্লিপস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কে লিখেছেন? এ গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রির কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জওহরলাল নেহরু লিখেছেন। ওকে, তো তোমরা মনে রাখবে এই বইটি নেহরু বিশ্বের ইতিহাস নিয়ে লিখেছেন, যেখানে তিনি তার কন্যা অর্থাৎ তার কন্যা কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ওকে, ইন্দিরা গান্ধীর সম্বন্ধে লিখেছেন 1934 সালে। ওকে, সালটিও মনে রাখবে। এবং দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয়, পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা। ওকে, এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয়, তিনি কি লিখেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। ওকে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি লিখেছিলেন, যার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ওকে, এবং স্বামী বিবেকানন্দের কথা যদি বলা হয়, তার রচিত ফেমাস একটি গ্রন্থ রয়েছে রাজযোগ, খুবই গুরুত্বপূর্ণ। রাজযোগ তোমাদের পরীক্ষাতে আসতে পারে। কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে সংস্কৃত ব্যাকরণ রচনা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পণিনি। ওকে, তো তোমরা মনে রাখবে পণিনি সংস্কৃত ভাষার ব্যাকরণের উপর ভিত্তি করে এই গ্রন্থটি লিখেছিলেন। গ্রন্থটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। তো অষ্টাধ্যায়ী কার লেখা? পণিনির লেখা, যেটি সংস্কৃত ব্যাকরণের উপর রচনা করেছিলেন। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা দেখে নাও কালিদাসের কথা যদি বলা হয়, তিনি প্রাচীন ভারতের বিখ্যাত কবি এবং নাট্যকার ছিলেন। এবং তার নাটকের কথা যদি বলা হয়, অভিজ্ঞানম শকুন্তলম। ওকে, অভিজ্ঞানম শকুন্তলম কার লেখা? কালিদাসের লেখা, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। চরকের কথা যদি বলা হয়, তার রচয়িত হচ্ছে চরক সংহিতা। ওকে, চরক সংহিতা কার লেখা? চরকের লেখা। ওকে, এবং আর্যভট্টের কথা যদি বলা হয়, তিনি প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, উপনিষদগুলি হলো কোন বিষয়ের উপর রচিত গ্রন্থ? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি, দর্শনের উপর রচিত গ্রন্থ। অপশান বি সঠিক উত্তর। ওকে, এগুলি মূলত আত্মা, ব্রহ্ম, কর্মফল, মানুষের অস্তিত্বের প্রকৃতি নিয়ে দার্শনিক আলোচনা। অপশান বি সঠিক উত্তর। ওকে, এর পাশাপাশি যোগের কথা যদি বলা হয়, যোগের প্রধান গ্রন্থগুলি হলো পতঞ্জলির যোগসূত্র। ওকে, তো যোগসূত্র কার লেখা? পতঞ্জলির। ওকে, নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিমল জালান লিখেছেন। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআইয়ের প্রাক্তন গভর্নর এবং একজন অর্থনীতিবিদ ছিলেন, এবং তিনি লিখেছেন এই বইটি, দ্য ফিউচার অফ ইন্ডিয়া। এর পাশাপাশি যদি বলা হয় অমর্ত্য সেন কে ছিলেন? তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ছিলেন। ওকে, এবং চেতন ভগতের কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। তিনি একজন জনপ্রিয় ভারতীয় লেখক এবং তার একটি বই রয়েছে 5 পয়েন্ট সামওয়ান, খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা নোট করে নেবে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন বছর ঘটেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। ডেটটির কথা যদি বলা হয় 13 এপ্রিল 1919 সালের পাঞ্জাবের অমৃতসরে ঘটেছিল, যেখানে জেনারেল ডায়ার এই হত্যালীলার নির্দেশ দিয়েছিল। ওকে, এর পাশাপাশি আরও কিছু সাল মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 1915 সাল, এই বছর মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারত ফিরে। ওকে, দক্ষিণ আফ্রিকা থেকে ভারত ফিরে মহাত্মা গান্ধী 1915 সালে। ওকে, এবং 1921 সালের কথা যদি বলা হয়, এই বছর মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ
মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1921 সালে। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, বিখ্যাত বই আনন্দমঠ এর লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হলো আনন্দমঠ। এই উপন্যাসটি 1842 সালে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে লেখা এবং এই উপন্যাসটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, ওকে, বন্দে মাতরম এর অন্তর্ভুক্ত। ওকে, এর পাশাপাশি দেখে নাও সরোজিনী নাইডুর কথা যদি বলা হয়, ভারতের কোকিল নামে পরিচিত। ওকে, ভারতের কোকিল নামে পরিচিত হলেন সরোজিনী নাইডু। ওকে, এবং শ্রী অরবিন্দের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন দার্শনিক ছিলেন, যোগী ছিলেন এবং জাতীয়তাবাদীও ছিলেন। ওকে, এবং রবীন্দ্রনাথ নিশ্চয়ই জানো তোমরা, কবিগুরু নামে পরিচিত, তার যে ছদ্মনাম আন্নাকালী পাকড়াসি, জনগণমন রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরই। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চম্পারণে। তো তোমরা মনে রাখবে 1917 সালে বিহারের চম্পারণে নীল চাষিদের সমস্যা নিয়ে গান্ধীজি প্রথম এই সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল এবং এটি গান্ধীজির প্রথম অহিংসা আন্দোলন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডান্ডি যাত্রা। এই ডান্ডি যাত্রা শুরু হয়েছিল কত সালে? 1930 সালে। লবণ সত্যাগ্রহ এখান থেকেই শুরু হয়েছিল। খেদা আন্দোলনের কথা যদি বলা হয়, এটি 1918 সালে শুরু হয়েছিল গুজরাটে। ওকে, এবং বারদলি সত্যাগ্রহের কথা যদি বলা হয়, এটি 1928 সালে এই আন্দোলন শুরু হয়েছিল। তো তার সাথে সাথে গান্ধীজির যে অহিংসা আন্দোলন অবশ্যই নোট করে নেবে কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল, তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, বিখ্যাত বই দ্য ইন্ডিয়া স্ট্রাগলের লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর বিখ্যাত বই হচ্ছে দ্য ইন্ডিয়া স্ট্রাগল। তিনি এটি 1920 থেকে 1942 পর্যন্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং তার যে নিজস্ব রাজনৈতিক দর্শন তুলে ধরেছিলেন এই বইয়ে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উপরাষ্ট্রপতি। ওকে, তো রাজ্যসভা তার পদাধিকার বলে চেয়ারম্যান হয়ে যান উপরাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং এটি কত নাম্বার আর্টিকেলে উল্লেখ রয়েছে? এটি 64 নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি তার পদের কারণে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে পারেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ইংলিশ ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, তো ইংরেজি কোন রাজ্যের একটি স্টেট ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা? সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ড রাজ্যের। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো নাগাল্যান্ডের সরকারি ভাষা হলো ইংরেজি। এর পাশাপাশি ত্রিপুরার কথা যদি বলা হয়, ত্রিপুরার ভাষার কথা যদি বলা হয়, বাংলা ভাষা বা ইংরেজিও হচ্ছে সরকারি ভাষা। এবং সিকিমের কথা যদি বলা হয়, সিকিমের হচ্ছে নেপালি ভাষা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, আইনগত বিষয়ে রাজ্য সরকারের প্রধান আইনি পরামর্শদাতা কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংবিধান থেকে। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাডভোকেট জেনারেল। তো তোমরা মনে রাখবে অ্যাডভোকেট জেনারেল হলেন রাজ্য সরকারের প্রধান আইনি পরামর্শদাতা এবং রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি আর্টিকেলের কথা যদি বলা হয়, আর্টিকেল 165-তে উল্লেখ রয়েছে। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তিনি কে? ইনি হলেন কেন্দ্রীয় সরকারের প্রধান আইনি পরামর্শদাতা। ওকে, এবং সলিসিটর জেনারেলের কথা যদি বলা হয়, ইনি অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করেন। ওকে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত কোনটি ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সংবিধানের প্রস্তাবনা। ওকে, তো সংবিধানের প্রস্তাবনা এটি 1976 সালের 42তম সংবিধান সংশোধনের দ্বারা ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার শব্দটি যুক্ত করা হয়েছে, যা ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে মৌলিক অধিকারের কথা যদি বলা হয়, এটি আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে উল্লেখ রয়েছে। ওকে, যে ধর্ম পালনের স্বাধীনতার কথা। অপশন নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, চায়নাম্যান শব্দটি কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেটের সাথে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে চায়নাম্যান হলো ক্রিকেট খেলার একটি পরিভাষা। এটি মূলত বাঁ হাতে স্পিন বোলারদের এক ধরনের ডেলিভারি বোঝায়, যেখানে বোলার তার রিস্ট স্পিন বা অর্থাৎ কবজির যে ব্যবহার করে তাকে বলা হয় চায়নাম্যান। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ক্রিকেট, ফুটবল, হকি এই খেলাগুলিতে 11 জন করে খেলোয়াড় প্রয়োজন হয়। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যে কাহিনীর মূল ভাব সবসময় রামায়ণ এবং মহাভারত থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভরতনাট্যম। তো ভরতনাট্যম এটি তামিলনাড়ুর একটি ক্লাসিক্যাল নৃত্য। এটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্য এবং এটি রামায়ণ মহাভারত থেকে, এটি হিন্দু পুরাণ থেকেই নেওয়া হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং এর পাশাপাশি কুচিপুড়ির কথা যদি বলা হয়, এটি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ওকে, এবং ওড়িশির কথা যদি বলা হয়, এটি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। এবং ভাংড়ার কথা যদি বলা হয়, এটি পাঞ্জাব রাজ্যের নৃত্য। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত হলো পোলো খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? এর পাশাপাশি ভলিবল খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।